আজব কারখানা নামটা বলো। আজব কারখানা একটা গল্প ভিত্তিক সিনেমা। রকস্টার তো স্বাভাবিকভাবে আমাকে প্যারা দিবেই, তার জুস লাগবে, এই লাগবে, হাই কমর দরকার, এটা সেটা। সো প্যারাগুলো খেতে হয় পেছনে যারা কাজ করে, সো ওই প্রত্যেকটা প্যারার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আসলে সিনেমাটাই তো পুরোটা শুটিং থেকে ড্রিম কাম ট্রু। তো অবশ্যই আমি এটা ফিট হব না, কারণ এখানে তো আরো অনেক বড় বড় অভিনেত্রীরা আছেন। মানুষ যত বড় পরিসরে কাজ করে না, মানুষ আসলে তত বেশি নরম এবং স্নিগ্ধ হয়। একটা শিল্পীর অভিনয়ের পাশাপাশি তার এনভায়রনমেন্টও কিন্তু তার নিজেরই তৈরি করে নিতে হয়। এখন আজব কারখানার নামটা এটা কেন, তুমি কতটুকু জানো? পৃথিবীটাই তো একটা কারখানা, একদম উচ্চে পড়ে গিয়ে দেখবে না, সিনেমাটা একটা মাধ্যম ছিল, আলফা দিয়ে জার্নি শুরু। তো এই যে এতগুলো মুভি, কয়েকটা নাটক করেও তোমাকে মানুষ চিনলো না। আমার অনেক ভাইরাল টপিক নাই, আমার এই দুর্বলতাটাকেও মানুষের সামনে আনতে চাই। দুর্বলতাকে হাতিয়ার করতে হয়। সাধারণ অডিয়েন্স নিয়ে একদমই চিন্তিত না। প্রফেশন দেখে কিন্তু আমি এটা দিয়ে ঘর ভাড়া দিই, এটা দিয়ে আমার বাচ্চা এবার ও লেভেল পরীক্ষা দিবে। আপনি 9টা সিনেমা করে ফেললেন, কিন্তু বিষয়টা কেন কোনো রকম কিছু হইলো না? জীবনযাপন পরিবর্তন হবে, বাড়ি গাড়ি এটা সেটা, মনে করে যে না আমি এটা পাকনার মতন বলতেছে, তারপরও আমি এটা বলবো। ঘোষণা হয়েছে, অ্যানাউন্সমেন্ট হয়েছে, মুভি রিলিজও হয় নাই, সে গাড়ি বাড়ি করে ফেলতেছে। ওয়েলকাম টু মুঞ্জামিত শো। আমি হোস্ট মুঞ্জামিত। আমার গেস্ট আজকে দিলরুবা দোয়েল। আচ্ছা, পডকাস্ট শুরু করছি, কিন্তু সেটা আসলে এখন আমার নামেই যাচ্ছে। পডকাস্ট আমরা আলাদা একটা নাম দিয়ে শুরু করব। ওকে, ও হচ্ছে দোয়েলের নতুন একটা মুভি আসছে। দোয়েল, প্রথমত ওয়েলকাম টু মাই শো। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ। অনেকদিন আসবো করে ফাইনালি আজকে আসতে পারছি। হ্যাঁ, সো দোয়েলের একটা মুভি রিলিজ হয়েছে জাস্ট ফ্রেশ পরশুদিন, কালকে। একটু শুনি, আমরা মুভি গল্পে যাব, তারপরে আসলে তোমার গল্পে যাব, ঠিক আছে? একটু মুভিটা শুনি আগে। মুভিটা তো হচ্ছে কি আমাদের শবনম ফেরদৌসী আপু, আমাদের ডিরেক্টর, এটা গভর্নমেন্ট অনুদানের একটা। আজব কারখানা নামটা বলো। নামটা হচ্ছে আজব কারখানা। তো এখানে অভিনয় করেছে আমাদের সবার অনেক প্রিয়, শুধু আমি এপার বাংলায় বলবো না, কলকাতা এবং বলিউডেও তাই, পরমব্রত চট্টোপাধ্যায়। এবং সাথে আর একটা মজার এবং আনন্দের সংবাদ হচ্ছে যে আমরা জানি আমাদের সবার পছন্দ, সবার আইডল ইমি আপুর প্রথম সিনেমা পরমব্রত দার সাথে অভিষেক হচ্ছে। এটা মুভি করে না, এটা ফার্স্ট ওয়েব সিরিজ করছে। হ্যাঁ, তো এটা একটা সিনিয়ররা হয় না, এটা তো একটা ভালো লাগার মতন বিষয়, কারণ এন্ড অফ দ্য ডে তো সবাই আমরা ফ্যামিলি। তো এটাই হচ্ছে মুভির নাম তো আজব কারখানা। মুভি সিনেপ্লেক্স গুলোতে চলছে, চিটং ঢাকা মিলিয়ে, এবং আশা করি যদি দর্শক ভালোভাবে নেয়, হলের সংখ্যাও নিশ্চয়ই বাড়বে। এই তো একটু শুনি গল্প কিরকম, তোমার ক্যারেক্টার। গল্প একদমই গান ভিত্তিক। তোমার ক্যারেক্টারের নাম তোমার নামই না, দোয়েল? হ্যাঁ, দোয়েল। এবং হচ্ছে গল্প একেবারেই গান ভিত্তিক চলচ্চিত্র এটা। এবং আমরা যদি মানে বলি যে হয় না যে এটা আসলে একটা রকস্টারের জার্নি ছবিটাতে দেখিয়েছে, কিন্তু ছবিটা যদি থিম ওয়াইজ বলা যায় যে প্রতিটা মানুষই কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে তার নিজের অস্তিত্বটা খুঁজে পাবার চেষ্টা করে। আমরা সবাই এখানে, আমরা যারা যারা কাজ করছি, যে রুটে ফিরে যেতে চাই। তো গান ভিত্তিক চলচ্চিত্র হওয়ার কারণে এটার হচ্ছে গানগুলো আপনার ধরেন যে সমস্ত গানগুলো হারাই যাচ্ছে, আমরা জানি যে আমাদের দেশ মানে গানে অনেক বেশি সমৃদ্ধ ছিল, যে ভাটি শাড়ি জারি ভাওয়াইয়া ঘেটু, তো এগুলো কিন্তু ডে বাই ডে আর নাই আসলে। তো আমরা আসলে রিয়েল লোকেশনে শুট করি, এবং সবচেয়ে আনন্দের বিষয় যে ওদের সাথে কাজটা শুট করেছি আমরা কেন্দুয়া, কুষ্টিয়া, শেরপুর, ঢাকা, এই জোনগুলোতে। তো যারা আসলে মৌলিক গল্প পছন্দ করে বা মৌলিক গল্প দেখতে চায়, বা থাকে না যে গল্প ভিত্তিক সিনেমা, আমার কাছে মনে হয় আজব কারখানা একটা গল্প ভিত্তিক সিনেমা। এবং একটা মানুষের জার্নি, যে জার্নিটাতে আসলে প্রত্যেকটা মানুষই তার যার অবস্থান থেকে রিলেট করতে পারে, এই কারণে যে আমাদের পৃথিবীতে যত কিছুই থাকুক না কেন, এন্ড অফ দ্য ডে গিয়ে আমাদের রুট, আমাদের যেটার জন্য আমাদের মানুষ হয়ে যাওয়া, এটা হতে পারে মায়ের সাথে ছেলের সম্পর্ক, সেটা খুব জরুরি, এটা মানুষ ফিল করবে। তোমার একটা শুনি, তুমি দোয়েল নাম শুনে খুব মজা পাইছো নাকি? শুনলাম দোয়েল আমি প্রোগ্রাম প্রডিউসার, তো তুমি নিশ্চয়ই এটা সম্পর্কে অবগত যে আমাদের সব জায়গাতেই প্রডিউসারদের একটা শুটিং অনগোয়িং করে এই শুটিংটাকে পুরোপুরি এক্সিকিউট করে শেষ করা পর্যন্ত একটা মানে খুবই ডিফিকাল্ট জব। তার মধ্যে যদি একটা রকস্টারকে নিয়ে মুভ করতে হয়, আসলে বিষয়টা একটা রকস্টার এরকম বিভিন্ন রিমোট শিল্পীদের কাছে গিয়ে তাদের জীবনাচরণ শুনবে তারা জীবনে। তো যেটা হয়, রকস্টার তো স্বাভাবিকভাবে আমাকে প্যারা দিবেই, তার জুস লাগবে, এই লাগবে, হাই কমর দরকার, এটা সেটা। সো আমি অ্যাজ এ প্রোগ্রাম প্রডিউসারের ওই কাজটা করি, যে আমি ইনিশিয়েটিভটা নেই। এবং আমরা কিন্তু দেখো ভাই, এখন অনেক জায়গায় কিন্তু এটা কিন্তু প্রায় অফিসেও হয়, তুমি দেখবা যে তুমি একটা ভালো প্রপোজাল নিয়ে যাচ্ছ, হয়তো বা প্রপোজালটার ইনস্ট্যান্ট
অনেক কিছু নাই, কিন্তু প্রপোজালটা তোমার দেশের অনেক কিছুর সাথে কানেক্ট, বা তোমার থাকে না কাজেরও তো আরাম পাওয়ারও বিষয় আছে। তো আমরা যখন একটা চ্যানেলে নিয়ে যাই, তো আমাদের সিনিয়র বসরা কিন্তু রাজি হয় না যে এই শো কে করবে, এই ফোক গান কে দেখবে। তখন এই দোয়েল মেয়েটা বলে যে আমি চাই যে আমার হোস্ট হবে রকস্টার রাজীব। তখন তো চ্যানেলের মালিকরা আকাশ থেকে পড়ে যে পাগল হয়ে গেছে নিশ্চয়, একটা 2 পয়সার প্রডিউসার ও কিভাবে রকস্টার রাজীবকে নিয়ে, তাও শুট করতে যাবে 1 দিন 2 দিন না, দীর্ঘ সময়ের জন্য, ধরো ঢাকার বাইরে, যেখানে ঢাকারই ঠিক মতন জায়গা নেই। কিন্তু মেটার প্রফেশনাল, ওই অ্যাসাইনমেন্টটাতে ওর একটা লক্ষ্য থাকে, মানে ভিশন, যে না আমি অ্যাসাইনমেন্টটা যদি ওকে দিয়ে করতে পারি, ও এটা হোস্ট করবে, আমি প্রডিউসার, তাইলে। তো আমার চরিত্রটা প্রডিউসিংয়েরই ছিল, এবং যথারীতি যে প্যারাগুলো খেতে হয় পেছনে যারা কাজ করে, সো ওই প্রত্যেকটা প্যারার মধ্যে দিয়েই যেতে হয়েছে। এই তো মনে হয় গল্পটা রিলেট করতে পারবে অনেকেই, পারবে গল্প রিলেট করতে পারবে, গানের কারণে পারবে। আর একটা বিষয় পারবে যে তোমার ধরো কি হয়, আমরা দূর থেকে মনে করি যে শুটিং বিষয়টা অনেক ইজি, গেলাম করে ফেললাম তাহলেই হয়ে গেল, কিন্তু ওই সিনেমাটা তো আসলে সিনেমাটাই তো পুরোটা শুটিং। যে আমি এই রকস্টারকে নিয়ে শুটিংই করে, মানে সারা জায়গায় শুটিংই করছি, যে আজকে এই গানের দলের সাথে, কালকে ওই গানের দলের সাথে। তো সিনেমাটাও কাইন্ড অফ শুটিং, এবং শুটিংয়ের পিছনে আমরা যা যা করি, জুসের মধ্যে কেন বরফ নাই, এটা কেন ওরকম হলো না, তো এই জিনিসগুলোর একরকম মজাটাও আছে আর কি। ওকে, এখন তুমি বলো লাইক ওয়ার্কিং উইথ পরমব্রত, মানে বলো একটু শুনি তোমার এক্সপিরিয়েন্স। ওয়াজ ইট লাইক ড্রিম কাম ট্রু? ড্রিম কাম ট্রু, হ্যাঁ অবশ্যই, অনেকগুলো ড্রিম তো থাকেই। আর দেখো আমার যখন শুরুটা হয়েছে, যে আমি কোনোভাবেই এরকম প্রি প্ল্যান ছিলাম না হঠাৎ করে জীবনে কাজটা করা, এই জন্য আমি মঞ্জু ভাই এখন পর্যন্ত আমি প্ল্যান আমি করি, কিন্তু তাই বলে যে একদম এটাই ড্রিম, এটাই প্ল্যান হতে হবে তা না। দেখো আমি দিন দিন একটা পারফর্মার হবার চেষ্টা করছি। আমার কাছে মনে হয় যে পারফর্মারদের কিছু দায়িত্ব থাকে, দায়িত্বকে তুমি আমাকে যেই কাজটা করতে দিবা, তুমি যদি আমার প্রতি বিশ্বাস রাখো, আমি ওই কাজটা পুল অফ করে দেবো, এটা চেষ্টা করবো, আমি জানি না কতটুকু পারবো। তো ওই জায়গা থেকে ড্রিম কাম ট্রু তো অবশ্যই, কারণ ওনাকে ভাবতেও তো পারিনি আমি, কারণ আমার যখন এই ছবির জন্য কথা হয়, তারপরে কিন্তু 5-6 মাস হঠাৎ করে আর কোনো কথা ছিল না। আমি তখন ধরে নিছি যে আমি যেহেতু যে ছবিগুলো করছি, এই ছবিগুলো এখনো রিলিজ হয়নি, আর ওনার মতন একজন বড় মানুষের সাথে হয়তো বা আমি এটা ফিট হব না, কারণ এখানে তো আরো অনেক বড় বড় অভিনেত্রীরা আছেন না। পরে দেখলাম যে না, আবার ফোনটা আসলো যে ওনাদের জটিলতার কারণে ওনারা দেরি করেছে। তো এটা কিছু স্বপ্ন মানুষের থাকে, যত স্বপ্নের তো শেষ নেই, এটার মধ্যে একটা ভালো লাগা। আর পরমব্রত দাদার সাথে যে জিনিসটা হয়েছে, যে আমার তো কোনো মিটিং কিছুই দেখিও নি আমি তাকে ইভেন কোনো দিন। তো আমাদের যেদিন শুটিংটা স্টার্ট হয় সেদিনই প্রথম দেখা, সেদিনই তার সাথে জার্নি, ঢাকা থেকে পুরা নেত্রকোনা, ময়মনসিংহ, প্রথমে ময়মনসিংহ থেকে নেত্রকোনা। তো তখন তো একটু প্রথমে নার্ভাসই ছিলাম যে কি হবে, কীরকম কী করবো, কিন্তু আমি তখন একটু করে বুঝতাম, কিন্তু সময়ের সাথে সাথে, কারণ ছবিটাও তো শুটিং হয়েছে অনেক দিন আগে, এখন আমি বুঝলাম যে আসলে মানুষ যত বড় পরিসরে কাজ করে না, মানুষ আসলে তত বেশি নরম এবং স্নিগ্ধ হয়, বুঝছো, মানে এটা না সত্যি তাই। যত বড় হয় একটা কাজ, তত হ্যাঁ যে ওই যে হাম্বলনেসটা, যে সব কিছুতে যে একটা মানে এই হাম্বল বিষয়টা, এই কাইন্ডনেস, কিভাবে প্রপার একটা ওকে এই সুন্দর কথাটা বললো এনার্জাইজ ফিল করবে, এটা তখন আমার মনে হয়েছে যে একটা শিল্পীর অভিনয়ের পাশাপাশি তার এনভায়রনমেন্টও কিন্তু তার নিজেরই তৈরি করে নিতে হয়, নিয়ে সবগুলো মানুষকে নিয়ে সে ভালো আছে, মানে শুটিংটা ঠিকঠাক মতন হচ্ছে। তো এই জিনিসগুলো অসাধারণ অভিজ্ঞতা, ভেরি সাপোর্টিভ। ওকে, এখন আজব কারখানার নামটা এটা কেন, তুমি কতটুকু জানো? না, এটা আজব কারখানার নামটা তো হচ্ছে কি, আমরা পৃথিবীটা কি, মানে ধরো এই যদি গানটা থেকেই বলি যে গল্পের সাথে কোনো কিছু আছে সেটা জানি না, গল্পের সাথে তো অবশ্যই আছে। আমাদের ধরো পৃথিবীটাই তো একটা কারখানা, কারখানা না, এখানে আজব আজব জিনিস হচ্ছে। এবং তুমি দেখো যে যত শিল্পীরা রিমোট এলাকায় গান গাচ্ছে, যদি আমরা লালনের কথায় বলি, লালন কিন্তু একসময় খুবই মানবতত্ত্বেরই কথা বলে গেছে, তাই না? এবং মানবতত্ত্ব, এবং তুমি যেই জেনারেশনের সাথে মেশো ভাইয়া, তুমি যদি 1800 সালের কোনো কোর্স দেখো, এবং তুমি 2024 সালে এসে, বেসিক জায়গাটা কিন্তু একই যে চেঞ্জ হয়নি। এর মাঝখানে কিছু তোমার ডেভেলপমেন্ট হয়েছে প্রচুর, অনেক টেকনিক্যালি আমরা সাউন্ড হয়েছে, কিন্তু আমাদের কিন্তু রিমোট জায়গাটা কিন্তু ঠিকই রয়ে গেছে, দেখো রুট সেম। তো আমরা এই কারখানায় নানান রকম আজব আজব জিনিস করছি, এবং মানুষ দেখো কোন সময় মানুষের জীবনে কি হয়ে যায় মানুষ কিন্তু নিজেও বলতে পারে না। তুমি আমরা যদি এর আগেও দেখো, ধরো প্রিন্সেস ডায়না, বা তার আগেও এরকম বড় বড়, তারা কি কোনোদিনও ভাবছিল যে জীবনে এরকম হবে, এরকম ভাবতে পারেনি। বড় বড় আর্টিস্টদের জীবনে যদি দেখি আমরা, কবি, সাহিত্যিক, তারপর পেইন্টার, তো হয় কি মানুষ কিন্তু একসময় একটা
শিখরে পৌঁছে যাওয়ার পর ধাম করে নেমে যেতে পারে, আবার হয়তো বা কেউ সারাদিন দাঁড়িয়ে থাকতে আবার একটা বড় জায়গা অ্যাচিভ করতে পারে। তার মানে কি, দিন শেষে তুমি যে কাজটা করতেছো এটাতে তোমার একটা প্যাশন নিয়ে, মানে তুমি আসলে ওইটা চাও কিনা, তাহলেই তো জিনিসটা হবে, না হলে তো এটা হবে না। তো এগুলো সবকিছু মিলিয়েই আর কি আজব কারখানা। ওকে, রিলিজের পরে কি বলতেছিলে তুমি, হলে গেছো, বৃষ্টিতে ভিজেও মানুষজন যাচ্ছে? না বৃষ্টিতে ভিজে যাচ্ছে, রিলিজ তো হয়েছে শুক্রবার, তো শুক্রবার দিন কিন্তু স্বাভাবিকভাবে আমাদের দেশে কিন্তু মানুষের ছবি দেখার আগ্রহটা আছে, এটা আমি বিশ্বাস করি আছে। কারণ কি, যখন এখন ওটিটি গুলো যখন মার্চ করতেছে, আমরা কিন্তু দেখছি যে আমাদের দেশের ওটিটি কন্টেন্ট গুলো এখন কলকাতার কন্টেন্ট গুলাকেও ছাপাই যাচ্ছে। হ্যাঁ, এবং লাস্টে যদি আমরা কাইজার, কারাগার, তাকদীর, কালপুরুষ, আরো যার যেগুলো হয়েছে, মহানগর, বুকের মধ্যে আগুন, আমরা যদি দেখি যে ওদের ওখানে এরকম হিট কন্টেন্ট নাই যেটা আমাদের এখানে থেকে পাচ্ছে, তাই না? তো মানুষ কিন্তু দেখতে চায়। আমি ছবির ওখানে গিয়েও দেখলাম যে মানে মানে মানুষ ধরো এই ছবিটা আসলে খুব মেস পেপল একদম উচ্চে পড়ে গিয়ে দেখবে না, কিন্তু তুফান টাইপ তো হ্যাঁ না, আসলে সবকিছু মিলে এটা অ্যারেঞ্জমেন্ট এবং লক্ষ্য উদ্দেশ্য এটা না। ছবি যখন আমরা একটা ছবি বানাই, আমার মনে হয় যে ডিরেক্টররা কিন্তু তাদের একরকম লক্ষ্য থাকে ওরকম। কিন্তু আমি হঠাৎ দেখলাম যে 7টার শোতে, আমাদের 4টা শো শেষ করে আমাদের প্রেস ছিল বেরোয় আসার কথা, তো 7টার সময় আমারও কিছু ভাই ব্রাদার আসছে রাজশাহী থেকে, তো আমরা মুখে ফাইন তাহলে 7টা 15 শো দেখি কি হয় লোকটিকে। তো তারপর 7টা 15 শোতে ঢুকে ছবি দেখা শুরু করলাম, এর মধ্যে ইন্টারভালে বেরোইছি। এরপরে যখন ছবি শেষ হলো, তো আমি আগেই বেরোয় সামি আপা, স্বপ্ন আপার সাথে বসে তারাই গল্প করছে। আমি দেখলাম একটা গেট দিয়ে, মানে হল 2 এর গেট দিয়ে অনেক মানুষ বেরোচ্ছে, এবং তারা নাকি মিডিয়া রিলেটেড মানুষ না, যে 5-6 জন বান্ধবী বা কেউ বাচ্চা নিয়ে আসছে, কেউ ফ্যামিলি। তো আমি আবার জিজ্ঞেস করছি, আমি এটা কি আমাদের হল, মানে আমাদের হল থেকে এত অডিয়েন্স বেরোচ্ছে? তো হ্যাঁ, আজব কারখানা বা একদমই ধরো যারা ছবিটা দেখতে আসে, আপু আপনি সাংবাদিকটা না, তো আপনাকে ভাল লাগছে, হ্যাঁ, বা তখন আমার মনে হয় যে না, মানুষ কিন্তু আসলে দেখতে চায় যে না ভালো মানুষ কিন্তু আসলে বিনোদনের জন্য বহু আগে থেকেই সিনেমাটা একটা মাধ্যম ছিল, অফকোর্স এখনো আবার মানুষের কথা ফিরে আসছে। সো এখন তোমার আজব কারখানা কত নম্বর মুভি? আর রিলিজ হলো 8 নাম্বার। রিলিজ হলো 8 নাম্বার। বলো শুনি, কি বলবো, মানে 7টা মুভির কথা শুনি। সামনে 7টা মুভি তো এই যে আলফা, চন্দ্রাবতী কথা, লাল মোড়ক, সামনে না পিছনের, হ্যাঁ আলফা দিয়ে জার্নি শুরু, তারপরে চন্দ্রাবতী কথা করছি, তারপরে লাল মোড়কের ঝুটি, তারপরে আমি আজব কারখানা শুট করছি। এর মাঝখানে আমি অবশ্যই ইতি তোমারই ঢাকা, যেটা অ্যান্থোলজিক্যাল ফিল্ম হলো, ওটাকে আমি ফিল্মই বলবো এই জন্য, হ্যাঁ। তো ওটা যেহেতু নেটফ্লিক্সেও আছে, ওটাও আমার জন্য একটা অ্যাচিভমেন্ট। ওইটা ইতি তোমারই ঢাকার আমি আফটার 12 AM যে ওই গল্পটায় কাজ করেছি। তারপরে আমি তাসমিয়া আফরিন মৌয়ের একটা ছবিতে কাজ করেছি, কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি, এবং ওই ছবিটা কিন্তু অনেক আগে রিলিজ হয়েছিল ফ্রান্সের একটা ফেস্টিভ্যালে, ওটার রেসপন্সও কিন্তু খুব ভালো ছিল। তো তারপরে লাল শাড়ি করলাম, এটা একটু ভিন্ন ধারার, তারপরে ক্যাসিনো ভিন্ন ধারার, এই তো 8টা ছবি রিলিজ হয়েছে। তোমার জার্নি কিন্তু, মুভির জার্নি কিন্তু হিউজ। নাটক তো আছে না, নাটকে কম মনে হয় আমার বাবা বলা যায়। তো এই যে এতগুলো মুভি, কয়েকটা নাটক করেও তোমাকে মানুষ চিনলো না, এই তোমার দুঃখটা আছে, সেদিন তুমি আমাকে ফোনে বলতেছিলাম, এটা একটু আমাকে একটু এক্সপ্লেন করো, মানে হাউ ডু ইউ ফিল? না ভাইয়া শোনো, আমার কিন্তু দুঃখ নাই মঞ্জু ভাই, আমি আগেই বলি দুঃখ, দুষ্টুমি করে বললে একটা ব্যাপার তো থাকে। হ্যাঁ চিনাটা কি জানো, ধরো আমি অডিয়েন্স কে কাকে কতটুকু চিনবে, অডিয়েন্সের কিন্তু জীবনে এত ঠেকা পড়ে নাই যে তার যাকে পছন্দ হবে সে তাকেই চিনবে, তার বাইরে যে সে চিনবে না। এটা আমি কেন পজিটিভলি বললাম, যে কারণ তারা না চিনে। কারণ যদি মনে করো তো হ্যাঁ, আমার অনেক ভাইরাল টপিক নাই, আমার ধরো অনেক ভাইরাল ইস্যুস নাই, কারণ ব্যক্তিগতভাবেই আমি মানুষটা এরকম না। কারণ আমি আমার জীবনে যত কিছু জায়গা পার করে আসছি, এইটাতে অনেকে অনেক কিছু বলে অনেক, মানে হয় না যে এখন তো যেহেতু সোশ্যাল মিডিয়ায় এত কিছু দেখি নর্মাল মানুষজনেরও, যে কি থেকে কি করছে, কত হাইপার তারা, কিন্তু আমি কখনোই ব্যক্তিগতভাবে এই জিনিসটাকে পুঁজিই করতে চাইনি, বা মানে ধরো আমার এই দুর্বলতাটাকেও মানুষের সামনে আনতে চাইনি না। এটার একটা অন্যতম কারণ ছিল হয়তো, বা এটা যে আমি খুব বুঝে করছি বিষয়টা এরকম না, কিন্তু 2টা কারণ ছিল, যে আমি যদি আসলে দুর্বলতাটাকে প্রকাশ্যে আনি, তাহলে আসলে আমার বাচ্চাটা আমার সাথে থাকে, তো ওরও একটা মানসিক সাপোর্টের বিষয় আছে, ও মানসিকভাবে দুর্বল হয়ে যাবে, বা ও ওই টেকনিক শিখে যাবে ছোটবেলা থেকে যে দুর্বলতাকে হাতিয়ার করতে হয়, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় ভাবছি যে আমাকে তো আসলে শো মাস্ট গো অন, এটা হইতেই হবে, তো তাহলে আমাকে এটা দুর্বল করে ভেবে কোনোভাবেই কোনো লাভ নাই। আর মানুষের বিষয়টা যেটা কোনটা বললাম,
আমি সাধারণ অডিয়েন্স নিয়ে একদমই চিন্তিত না, কারণ আমার কাছে মনে হয় যে আমি খুবই ছোট্ট একটা মানুষ। দেখো, এবং আমার এই 9 বছর এটা আমার প্রফেশন, প্যাশন তো ডেফিনেটলি, কিন্তু এটা আমার প্রফেশন দেখে কিন্তু আমি এটা দিয়ে ঘর ভাড়া দিই, এটা দিয়ে আমার বাচ্চা এবার ও লেভেল পরীক্ষা দিবে, তো তার মানে আমি কাজটা করে যাচ্ছি। অডিয়েন্স যদি একটু না নিত, আমাকে 1-2বার সবাই সুযোগ দিত, তারপরে আর কিভাবে দিত। কিছু জায়গায় গিয়ে মন খারাপ হয় মঞ্জু ভাই, সেটা হচ্ছে ধরো তোমার সাথে আমার দেখা, মানে আমি উদাহরণ দিয়ে বললাম, তুমি বাইরের মানুষ তো 17 কোটি মানুষকে তোমার জাজ করার রাইটই নাই, কারণ ওরা তোমাকে পারচেস করে দেখতেছে। কিন্তু আমরা নিজেরা যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বা কলিগ আছে, ওরা যখন জিনিসটাকে এত কিছু করতেছেন, কোনোটাই তো হচ্ছে না, এরকম করতেছেন, কোনো তো আউটপুট নাই, বা ধরো এরকমও আমি হয়তো বা বলবো আপনি 9টা সিনেমা করে ফেললেন কিন্তু বিষয়টা কেন কোনো রকম কিছু হইলো না, তখন যদি আমি পাল্টা প্রশ্ন করি যে কী হবে ভাই, বলেন না আসে না যে জীবনযাপন পরিবর্তন হবে, বাড়ি গাড়ি এটা সেটা, তো এটা কি 9টা ছবি করলেই হয়ে যায়? আমরা আমাদের ইন্ডাস্ট্রির জানি না পরিধিটা কতটুকু বা হবে, কোনো কিছু নিয়ে আশা ছেড়ে তো লাভ নাই, তোমাকে তো কাজটা করে যেতে হবে। তো ইন্ডাস্ট্রি মানুষের প্রতি তখন, এবং যারা এটা বলতেছে তারা দেখা যাচ্ছে যে তাদেরই কোনো একটা ভিডিও বা কোনো একটা শোজ বা একটা ইন্টারভিউ দেখতেছে যে তারা কোনো রকম সোসাইটিতে ভ্যালু অ্যাড করে, এরকম কোনো কন্টেন্টের পেছনে তারা নাই, তখন না আসলে রেসপেক্টটাও থাকে না, আর তখন আর কথাটা বলতে ইচ্ছে করে না। কারণ মঞ্জু ভাই, এই কথাটা আমাকে কেউ যদি মনে করে যে না আমি এটা পাকনার মতন বলতেছে, তারপরও আমি এটা বলবো, আমরা আমাদের দেশের যতটুকু বছরই 53-54 বছরে আমরা কিন্তু এটা দেখেছি যে দেশ যখনই কোনো কিছুর সন্নিকটে পড়ে, সংকটে পড়ে, দেশে আগায় আসে সবচেয়ে আগে কিন্তু সংস্কৃতির মানুষরা, শিল্প সংস্কৃতির মানুষরা। এটা আমরা যুদ্ধ থেকে দেখছি, আমরা 52 দেখছি, লাস্ট আমরা কিন্তু গণজাগরণ মঞ্চের সময় এটা দেখছি, কোভিডেও কিন্তু আমরা দেখছি। তুমি অন্যান্য সেক্টর দেখো, তুমি মিডিয়ার মানুষের দেখো, যার যতটুকু ছিল, তো তখন আগে নিজেদের মানুষের কাছ থেকে যদি শুনেন আপনার কোনো ভাইরাল কন্টেন্ট নাই, আপনাকে দেওয়া হবে না, আপনার এটার এরকম নাই, ওই জায়গাটাতে দুঃখটা লাগে, আর অন্য কোনো কিছুতে দুঃখ লাগে না। কিন্তু ধরো 9টা ছবি করার পরে তোমাকে যে মানুষজন বলে যে কিছুই হচ্ছে না, গাড়ি বাড়ি বা লাইফস্টাইল চেঞ্জ হইতেছে না, তুমি খেয়াল করে দেখো যারা একটা মুভি শুধু ঘোষণা হয়েছে, অ্যানাউন্সমেন্ট হয়েছে, মুভি রিলিজও হয় নাই, সে গাড়ি বাড়ি করে ফেলতেছে।